আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনের যে নমুনা সংক্ষিপ্তমূলক প্রশ্ন আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে। প্রথম প্রশ্নটা, প্রয়োজনের অতিরিক্ত পানি পান করা ঠিক নয় কেন? প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ঠিক না। এখন অতিরিক্ত পানি পান করলে কি হবে? অতিরিক্ত পানি পান করলে বৃক্ক বিকল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি দেখব? বৃক্ক বিকল হইতে দেখব। আর যদি কম পানি পান করো সেক্ষেত্রে বৃক্কে পাথর হইতে আমরা দেখব। যদি অতিরিক্ত পানি পান করি তাহলে বৃক্কে বিকল, আর কম পানি পান করলে কি হবে? বৃক্কে পাথর হইতে পারে। বৃক্কে পাথর। তাহলে এই দুইটা জায়গা আমাদের মনে রাখা লাগবে। এখন পানি কি করে? আমাদের দেহে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে। মানবদেহের 70%ই হচ্ছে পানি। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, খাদ্য হজম, রক্ত সঞ্চালন, বর্জ্য পদার্থ অপসারণ, এই প্রয়োজনীয় কাজগুলা পানির মাধ্যমে হচ্ছে। এখন তুমি পানি গ্রহণ করবা স্বাভাবিক, কিন্তু যদি অতিরিক্ত পানি গ্রহণ করো সেক্ষেত্রে এই অতিরিক্ত পানিটা আমরা কি জানি, আমাদের রক্তে পানি আর খনিজ লবণের যে ব্যালেন্সটা এটা কিন্তু বৃক্ক বজায় রাখে। সেক্ষেত্রে তুমি যদি অতিরিক্ত পানি পান করো তখন বৃক্ক কি করবে? খনিজ লবণও অতিরিক্ত ধরে রাখার চেষ্টা করবে, কারণ পানি যদি বেশি হয় কিডনি এটাকে ব্যালেন্সে রাখার চেষ্টা করবে। তখন অতিরিক্ত পানির কারণে ওই খনিজ লবণের পরিমাণ হচ্ছে সে বাড়ায় ফেলাবে, যার জন্য এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হবে। দেখো কি হবে, অতিরিক্ত পানি পান করলে রক্তের লবণের পরিমাণ কমে যাবে, ফলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। দেহে অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। বৃক্ক কি করে? অতিরিক্ত পানি আর বর্জ্য পদার্থ বের করে দেয়। তবে অতিরিক্ত পানি বৃক্কের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদী ক্ষতিকর হতে পারে। এখন দেখো, খনিজ লবণ আর পানির যে ব্যালেন্সটা বজায় থাকবে এটা কে করতেছে? কিডনি করতেছে। কিন্তু তুমি যদি অনেক বেশি পানি গ্রহণ করো তখন কি হবে? লবণটা তো কম আছে, এখন কিডনি কি করবে? লবণের পরিমাণটা বাড়াইতে চেষ্টা করবে, এটা ব্যালেন্সে আনার চেষ্টা করবে। তখন এলোমেলো হয়ে যাবে ওর কাজে, কারণ তুমি এত বেশি পানি গ্রহণ করতেছো কিন্তু খনিজ লবণটা এত বেশি দেহ পাচ্ছে না, কিডনি যে ব্যালেন্সটা বজায় রাখবে এটা তো পারতেছে না। এখন যখন অতিরিক্ত পানি পান করতেছো ওইটা দেহ থেকে নিষ্কাশনের জন্য কিডনির উপর একটা চাপ পড়বে, যার কারণে কিন্তু বৃক্ক বিকল হয়ে যেতে পারে। তাহলে অতিরিক্ত পানি পান করা ঠিক নয় এই জন্য, কারণ বৃক্ক বিকল হয়ে যায়। আবার অতিরিক্ত খাবার স্যালাইনও কিন্তু গ্রহণ করা ঠিক না। তোমার যদি ডায়রিয়া বা অনেক বেশি ঘাম হচ্ছে বা কায়িক পরিশ্রম করতেছো এরকম সময় হইলে তোমার খাবার স্যালাইন আমরা গ্রহণ করি। কিন্তু বিনা কারণে তুমি ধরো আজকে কোনো পরিশ্রমই তুমি করলা না, অথবা তোমার দেহ থেকে কোনো খনিজ লবণ বের হয়ে গেল না, তবুও তুমি খাবার স্যালাইনটা গ্রহণ করতেছো, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কিডনির উপর ব্যাড এফেক্ট ফেলতেছে। তারপরে আসো অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন কি? এটা হচ্ছে পানি আর খনিজ লবণের পরিমাণ বা ভারসাম্য রক্ষা করার মতো একটা প্রক্রিয়া, যেটা আমাদের কিডনি করতেছে। কি বলছে দেখো তো, জীবদেহে পানি ও লবণের পরিমাণ ও ঘনত্ব এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে সামগ্রিকভাবে দেহাভ্যন্তরে অভিস্রবণ চাপ প্রায় অপরিবর্তিত থাকে। তার পানি যদি অনেক বেশি পরিমাণে থাকে খনিজ লবণকেও ওর কাছাকাছি নিয়ে আসবে, হয় পানিকে কমায় খনিজ লবণের কাছে নিয়ে আসবে, নাহলে খনিজ লবণ বাড়ায় পানির লেভেলে নিয়ে যাবে। তার দুইটা ব্যালেন্স যাতে ঠিক থাকে, যাতে অভিস্রবণের চাপ কোথাও তৈরি না হয়। এই যে সামগ্রিকভাবে তোমার বডিতে এই যে ব্যালেন্সটা বজায় রাখতেছে এটাই হচ্ছে আমাদের অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন কিডনিতে ঘটে, কিন্তু এইখানে একটা হরমোন আছে ADH হরমোন, এই কাজটা করে থাকে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা কি করতেছে? আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, কিন্তু কাজ করতেছে কিডনিতে যায়। তাহলে ওর কাজটা কি? তোমার পানি সাম্যতা বজায় রাখা। সেক্ষেত্রে আমি যদি ছোট্ট একটা গল্প বলি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হইতে পারবা। ধরো দুইটা মাছ, একটা মাছ মিঠা পানিতে বাস করে। এখন সে হা করলেই পানি খাইতে পারে, মিঠা পানি খাইতে পারে। তার কি শরীরে এক্সট্রা করে পানি ধরে রাখার কোনো দরকার আছে? নাই। কিন্তু ওই মিঠা পানিতে তো খনিজ লবণের অভাব, সে যতটুকু খনিজ লবণ পাবে খাদ্য থেকে বা বাইরে থেকে, ও কি করবে? খনিজ লবণটা ধরে রাখবে। মাছ কিন্তু এক ধরনের তরল মূত্র ত্যাগ করে, ও ওই অতিরিক্ত পানিটা মূত্র আকারে বের করে দিবে। যেটা অতিরিক্ত আছে ওইটা বের করে দিল, আর খনিজ লবণ অল্প পরিমাণে আছে ওইটা সঞ্চয় করে রাখলো। আবার ধরো আরেকটা মাছ, দ্বিতীয় যে মাছটা, সে সমুদ্রে থাকে। এখন সমুদ্রের পানি তো লবণাক্ত, লবণাক্ত পানিতে সে হা করলেই খনিজ লবণ খাইতে পারতেছে। তাহলে কি তার দেহে এক্সট্রা করে খনিজ লবণ ধরে রাখার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সে ওই খনিজ লবণগুলা কোনো একটা প্রক্রিয়ায় দেহ থেকে বের করে দিবে। খনিজ লবণ বের করে দেওয়ার পরে যে মিঠা পানিটুকু সে পাচ্ছে
পানি থেকে লবণ আলাদা করে ফেললে তো মিঠা পানিটা পাবে। এখন সেই মিঠা পানিটুকু সে সঞ্চয় করে রাখবে। তার মানে যেটা অধিক পরিমাণে আছে ওইটা দেহ থেকে বের করে দেওয়া বা ওইটার লেভেল কমায় আনা, আর যেটা কম পরিমাণে আছে ওইটাকে সঞ্চয় করে রাখা। এই যে ব্যালেন্স বজায় রাখলো, এই ব্যালেন্স বজায় রাখার প্রক্রিয়াটাই হচ্ছে অসমোরেগুলেশন। মানবদেহে যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। মূলত মূত্রের মাধ্যমেই সবচেয়ে বেশি পানি দেহ থেকে বের হয়ে যায়, আর একটু যেটা বের হয় সেটা হচ্ছে ঘামের মাধ্যমে। কিন্তু কোনো কারণে পানির পরিমাণ কমে গেলে নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়া, মানে ওই পানিটা যখন তোমার মানে বের হয়ে যাওয়ার পর্যায়ে যাবে তখন ওইটা আবার শোষিত হবে। আবার যখন শোষিত হবে কিছু পরিমাণ পানি দেহে ব্যাক চলে আসবে। তাহলে ওই পানির পরিমাণটা যখন পুনঃশোষণ হচ্ছে তখন মূত্রে পানির পরিমাণটা কমে যাবে। তখন কি হবে, পানির ওই ব্যালেন্সটা বজায় থাকবে। যদি তোমার দেহে অল্প পরিমাণে থাকে সেক্ষেত্রে পুনঃশোষণের মাধ্যমে কিন্তু মূত্রের মাধ্যমে কম পানি বের হবে। তাহলে এইভাবে পানির সাম্যতা যে বজায় থাকতেছে এটাই হচ্ছে আমাদের অসমোরেগুলেশন। এরপরে আসো কিডনি প্রতিস্থাপনে প্রয়োজনীয় শর্তসমূহ। কিডনি বিকল হয়ে গেলে আমরা দুইটা কাজ করতে পারি। বিকল কিভাবে হচ্ছিল, ওই যে 1 নম্বর প্রশ্নটাতে বলছি, অতিরিক্ত পানি খাইলে কিডনি বিকল হয়ে যেতে পারে। বিকল হয়ে গেলে দুইটা কাজ করা যায়, হয় ডায়ালাইসিস করতে হবে, এটা অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ। যাদের এরকম কিডনি ডিজিজ থাকে তারা দেখবা হচ্ছে মানে ডায়ালাইসিস যাদের করা লাগে সেক্ষেত্রে কিছু সপ্তাহ পরপরই হচ্ছে ওদের মানে হাসপাতালে যাওয়া লাগতেছে এবং এই অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে শরীরের পুরো রক্ত কৃত্রিম উপায়ে তোমার মানে পরিষ্কার করে আনা লাগতেছে। এটা গেল একটা পদ্ধতি যেটা ডায়ালাইসিস, এবং আরেকটা পদ্ধতি হচ্ছে কিডনি প্রতিস্থাপন। এটা নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা। এখন প্রতিস্থাপন তুমি করতে পারো। প্রতিস্থাপন বলতে আরেকজনের কিডনি এনে, যার কিডনি নষ্ট হয়ে গেছে তাকে দিয়ে দাও, মানে অপারেশনের মাধ্যমে ট্রান্সপ্লান্ট করা আর কি। তাহলে যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়। হ্যাঁ ঠিক আছে, করতেই পারো, কিন্তু যার তারটা নিয়ে নেওয়া যাবে না। এখানে কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি? রক্তের গ্রুপ যাতে মিলে, যার কাছ থেকে নিচ্ছ তার রক্তের গ্রুপ এবং তোমার রক্তের গ্রুপ ম্যাচ করা লাগবে, এবং টিস্যু ম্যাচ করা লাগবে। যার কাছ থেকে নিচ্ছি তার টিস্যু এবং তোমার টিস্যু যদি ম্যাচ করে সেক্ষেত্রেই তুমি ওই কিডনিটা তোমার দেহে ট্রান্সফার করতে পারবা। সেক্ষেত্রে দাতা ও গ্রহিতা ABO এই রক্তের গ্রুপ মিল থাকা অত্যন্ত জরুরি। মানে এক্ষেত্রে মানে রক্তের গ্রুপ মিল থাকা লাগবে, এবং এক্ষেত্রে গ্রহিতার রক্তে যে অ্যান্টিজেন থাকে তার সাথে মিলিয়ে এমনভাবে দাতা নির্বাচন করতে হবে যেন তার রক্তে গ্রহিতার অ্যান্টিজেনের সাথে সম্পর্কিত কোনো অ্যান্টিবডি না থাকে। ওই যে আমরা কি জানি, অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি এলোমেলো হয় মানে বিপরীত হয় সেক্ষেত্রে কি হয়, বিরূপ একটা প্রভাব তৈরি হয়, সেক্ষেত্রে রোগী কিন্তু মানে মৃত্যুও ঘটতে পারে। এবং টিস্যু ম্যাচের যে বিষয়টা, টিস্যু ম্যাচ এটা হচ্ছে তোমার নিকটাত্মীয়দের সাথে, যেমন তোমার বাবা মা ভাই বোন ওদের সাথে হচ্ছে তোমার টিস্যু ম্যাচ করার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে টিস্যু ম্যাচ যদি করে এবং রক্তের গ্রুপ যদি ম্যাচ করে তখন তুমি কিডনি প্রতিস্থাপন করতে পারবা। এই দুইটা শর্ত আমাদেরকে মেনে তারপরে প্রতিস্থাপন করতে হবে। এরপরে কি বলছে দেখো, বৃক্ক কিভাবে দেহে পানি সাম্য রক্ষা করে। ওই যে অসমোরেগুলেশন প্রক্রিয়াটা, পানি সাম্য বলতেই তো অসমোরেগুলেশন। তাহলে এই যে অসমোরেগুলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কিভাবে, ADH হরমোনের কারণে, কিন্তু অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ADH অ্যান্টি ডাইউরেটিক হরমোন মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি দেহ থেকে বের হয়ে যাচ্ছে। দেহের পানি সাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। কি হয় এখানে, নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় থাকে। এই যে পানিটা ফেরত আসতেছে নেফ্রনের ভিতর থেকে, এখানে কাজ করে হচ্ছে তোমার হেনলির লুপ। হেনলির লুপ কি করে, তোমার পানিগুলাকে দেহে ব্যাক পাঠাইতে সাহায্য করে, কারণ অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দিলে আমাদের হবে না, আমাদের দেহ তখন পানি শূন্য হয়ে যাবে। এখন এই যে পুনঃশোষণ প্রক্রিয়া, গ্লোমেরুলাসে রেচন বর্জ্য পানি অন্যান্য তরল পদার্থ পরিশ্রুত হয়। গ্লোমেরুলাস কি, গ্লোমেরুলাস হচ্ছে ছাঁকনির মতো একটা অংশ। দেখো গ্লোমেরুলাস হচ্ছে ছাঁকনির মতো একটা অংশ। এই যে ধরো আমি ছাঁকনির মতো একটা অংশ আঁকলাম, এই যে ছাঁকনির মতো অংশটা একটা বাটির ভিতরে এরকম ধারণ করে রাখে। এই বাটিটাকে আমরা বলবো হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলের পরে দিয়ে তোমার এরকম নালীর মতো অংশ থাকে, এরপরে হেনলি লুপ, আবার নালীর মতো অংশ, এরপরে যায় হচ্ছে তোমার সংগ্রাহক নালিকা। তাহলে এইটা হচ্ছে আমাদের নেফ্রনটা। নেফ্রনে কি হচ্ছে, বর্জ্য পানি অন্যান্য তরল পদার্থ পরিশ্রুত হচ্ছে।
পরিশ্রুত বলতে এই যে তুমি এখানে বর্জ্য পদার্থ মানে রক্তটা ঢাললা, ঢেলে রক্ত আলাদা হয়ে গেছে, আলটা ফিল্ট্রেট তৈরি হয়েছে, আর এই যে এখানে কি জমা হইলো দেখো তো, এই যে খনিজ লবণ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, গ্লুকোজ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব কিছু জমা হইলো না, এইগুলা হচ্ছে আমার বর্জ্য পদার্থ। এখন বর্জ্য পদার্থের সাথে তো গ্লুকোজ আর খনিজ লবণ আমি বললাম, এগুলো তো বর্জ্য পদার্থ না, এগুলো তো আমার দেহে ফেরত পাঠানো লাগবে। তখন আবার এই প্রসেসে কি হবে, তোমার মানে এই নালীগুলোর ভিতর দিয়ে কিছু পরিমাণ প্রয়োজনীয় উপাদান রক্তে ফেরত আসতে থাকবে। তাহলে এই কথাটাই বলছে, তরল পদার্থ পরিশ্রুত হয়ে বৃক্ক অকার্যকর হয়ে গেলে দেহে পানি জমতে থাকে। যদি তোমার ফ্যামিলিতে কারো কিডনি ডিজিজ থাকে, দেখবা যে হাত পা ফুলে যেতে থাকে, পা বিশেষ করে এত বেশি ফুলে যায় যে তুমি যদি এভাবে করে চাপ দাও, দেখবা যে ওই জায়গাটা ডেবে আছে, কিছুক্ষণ পরে পানি এসে আবার ফিল আপ হয়ে যায়, পুরো জায়গাটা পানি জমে থাকে, ধরলেই বুঝতে পারবা যে ভিতর পানি আছে। চোখ মুখ সহ সারা শরীর ফুলে যেতে পারে, এমনকি উচ্চ রক্তচাপও সৃষ্টি হইতে পারে। এখন এই যে পানি সাম্যতা রক্ষা করতেছে কিভাবে, এই যে পানির পরিমাণটা যে সে বাড়ায় ফেললো। যদি তোমার খনিজ লবণ অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে বৃক্ক কী করবে, পানিটাও ধরে রাখার চেষ্টা করবে, পানি বের করবে না, কারণ দুইটাই তোমার ব্যালেন্সে রাখা লাগবে। আবার যদি পানি অনেক বেশি কমে যায়, সেক্ষেত্রে বৃক্ক কী করবে, মানে খনিজ লবণ তো তোমার বেশি, এখন খনিজ লবণ দেহ থেকে বের করে দিবে, খনিজ লবণ যদি বেশি থাকে পানি বাড়ায় ফেলবে, মানে দুইটাই হচ্ছে তোমার এরকম ব্যালেন্সে রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে এরকম একটা কথা আমরা বলতে শুনি না যে লবণ খাইলে রক্ত পানি হয়ে যায়, রক্ত মেইনলি পানি হয় না, ওই যে লবণের পরিমাণটা যে বেড়ে যাচ্ছে, যার জন্য কিডনি কী করে, তোমার পানির পরিমাণটাও বাড়ায় ফেলে, তখন শরীরে পানি জমে, তখন মানুষজন মনে করে যে আল্লাহ রক্ত পানি হয়ে গেছে। এটাই হচ্ছে অসমোরেগুলেশন প্রক্রিয়া। তাহলে কিভাবে পানি সাম্যতা রক্ষা করতেছে, ওই এডিএইচ এর হরমোনের কারণে কিন্তু ওই অসমোরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে পানি সাম্যতাটা রক্ষা করতেছে। বৃক্কে পাথর হওয়ার কারণ জানতে চাইছে। 5 নম্বর প্রশ্নটা দেখো, বৃক্কে পাথর হওয়ার কারণ ব্যাখ্যা করো। অতিরিক্ত শারীরিক ওজন, বৃক্কের সংক্রামক যদি কোনো রোগ থাকে, যদি তুমি কম পরিমাণ পানি গ্রহণ করো, যদি তুমি বেশি পরিমাণে আমিষ জাতীয় খাবার খাও, সেক্ষেত্রে তোমার বৃক্কে পাথর হইতে পারে। এই যে কিডনিতে উদ্ভূত ছোট আকারের পাথর জাতীয় পদার্থ, এটাই হচ্ছে কিডনি পাথর। পাথর মেইনলি কিডনির ভিতরে হয় না, পাথর হয় হচ্ছে তোমার মূত্রথলির ভিতরে, কিন্তু নাম আমরা বলি হচ্ছে বৃক্কে পাথর। পুরুষের বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, নারীদের তুলনায় পুরুষের বেশি, কারণ ওদের যে মানে শারীরিক স্ট্রাকচার, ওদের জীবনযাপনের প্রক্রিয়া, এটার উপর ভিত্তি করে, মানে ওদের ওজন উচ্চতা, এটার উপর ভিত্তি করে দেখা যায় যে পুরুষদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দৈনন্দিন জীবনযাপন পরিবর্তন, আধুনিক চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে পাথর হওয়ার মেইন কারণগুলো কি কি? ওজন বেশি থাকা, অতিরিক্ত আমিষ গ্রহণ করা, যদি কিডনিতে কোনো সংক্রামক রোগ থাকে, আর যদি কম পরিমাণ পানি গ্রহণ করো। পানি যদি কম থাকে, সেক্ষেত্রে দ্রাবক কমে গেলে দ্রব্য পদার্থ বেড়ে যাবে, দ্রব্য পদার্থগুলো তাহলে তোমার পাথর আকারে জমা হয়েই যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এই যে কারণগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, অল্প পরিমাণে বা পরিমিত পরিমাণে আমিষ গ্রহণ করতে হবে, পানি বেশি করে খেতে হবে, একদম বেশি না কিন্তু, আবার অতিরিক্ত খেলে কি হয়, বিকল হয়ে যায়। তারপরে এই যে শরীরের ওজন নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এই সমস্যা থেকে নিস্তার পেতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।